ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 11 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। তো একের আয়তে দিয়েছে 80 টাকার 15% সমান কত টাকা। 15% মানে 15% মানে 15-র 100, তাহলে 80 টাকার 15% মানে 80 গুণ 15-100। 80-র একটা শূন্য কেটে দেবে, 100-র একটা শূন্য। এবার 5 দিয়ে কাটলে এটা 3, এটা সেটা 2 দিয়ে কেটেছি 4, এটা 5, আর এটাকে 15কে 5 দিয়ে কাটলে 3, তার মানে 3-4-এ 12 টাকা। একে 2তে বলেছে a/x + y সমান a/x + a/y। বলছে সম্পর্কটা সত্য না মিথ্যা। এটা মিথ্যে হবে, কারণ x আর y যদি আমি লসাগু করি তাহলে xy হবে, x + y হবে না, তাই এটা মিথ্যা। 3-এ দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু বের করতে বলেছে। তো এগুলোকে এরকম 5p² মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 গুণ 5 গুণ p² গুণ q² এইভাবে লিখতে পারি। আর এইগুলোকে 10 মানে 5 গুণ 2, 25 মানে 5 গুণ 5 এভাবে বিশ্লেষণ করে লিখেছি। তাহলে এদের সবার মধ্যে কমন হচ্ছে এই 5, রাইট মেনে দেবে 5 আর p² আর q²। তাহলে গসাগু হচ্ছে 5p² q²। 4-তে দিয়েছে এবি এবং সিডি সরলরেখাংশ দ্বয় সমান্তরাল। ইএফ সরলরেখাংশ এবি আর সিডি সরলরেখাংশ দ্বয়কে যথাক্রমে জি এবং এইচ বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ এজিএইচ প্লাস কোণ সিজিএইচ সমান কত। তো এই হবে ছবিটা। তো যেহেতু ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলির পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হবে, তাহলে এজিএইচ এই কোণটা আর সিএইচজি এরা হচ্ছে ছেদকের একই পাশের অন্তস্থ দুটো কোণ, তাই এদের সমষ্টিও হবে 180 ডিগ্রি। 2-এর আয়তে আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে 84 পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এইভাবে সাজাবে, 6 জন সংখ্যা, রাস্তার পরিমাপ দিন সংখ্যা, 30 জন লোকের 3/7 করতে লাগছে 15 দিন, আরও 10 জন লোক এসেছে, তাহলে এখন 30 যোগ 10 40 দিন, আর বাকি রাস্তা হচ্ছে 1 বিয়োগ 3/7 সমান হচ্ছে 4/7। তাহলে কতদিন লাগবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা সরল, তাই x সমান হবে 15 গুণ 30-এর 40 গুণ 4/7 গুণ 7-এর 3, এটা উল্টে যাবে। তাহলে 7 আর 7 কেটে গেল, শূন্য দুটো কেটে দিলে 4 আর 4 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে 15 দিনে। তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। 2-তে দিয়েছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে যদি 100 জন হয় তার মধ্যে মানে ভোটার হয় তার মধ্যে 80 জন ভোট দিয়েছে আর কি। আর বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে মোট ভোটের শতকরা তিনি কত ভোট পেয়েছেন। তো ধরা যাক মোট ভোটারের সংখ্যা হচ্ছে x, তাহলে অতএব প্রদত্ত ভোট x এর 80%। তো x গুণ 80-র 100, 0 0 কেটে গেল, আর এটাকে 2 দিয়ে কাটলে 4, এটা 5, 4x/5। তাহলে এখন বিজয়ী প্রার্থী পায় প্রদত্ত ভোটের 65% ভোট, তাহলে বিজয়ী প্রার্থীর প্রার্থ ভোট হচ্ছে 4x/5 এর 65%। তো কাটাকুটি করলে হবে 13x/25। তাহলে এখন বিজয়ী প্রার্থী এক্সটি ভোটের মধ্যে পেয়েছে 13x/25টি ভোট। একটা ভোটের মধ্যে কতটা ভাগ হবে, তো ভাগ হয়ে উল্টে যাবে, এটা গুণ হয়ে গিয়ে 1/x হবে, কাটাকুটি করলে হবে 13-র 25টি ভোট। তাহলে 100টি ভোটের মধ্যে পেয়েছে 13 গুণ 100/25, 100কে 25 দিয়ে কাটলে 4 হয়, আর 13 আর 4 গুণ করলে 52। তাহলে তিনি মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছে। 3 নম্বর বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। আচ্ছা, তার আগে বলে দিই 2-এর আয়ের অঙ্কটা হচ্ছে কোষে দেখি 10.2-এর 4-এর অঙ্কটা দিয়েছে। আচ্ছা, তারপরে আছে যেটা শতকরাতে চলে যাবে, বিধানসভা ভোটার কেন্দ্রের ওই যে শতকরার অঙ্কটা, শতকরার অঙ্কটা দিয়েছে কোষে দেখি 11-তে। কোষে দেখি 11 হচ্ছে 15 দাগের অঙ্কটা, এই যে একজন বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, এই যে 65%, এটা হচ্ছে 15 দাগ। আর 3-এর যেটা অঙ্কটা সেটা মিশ্রণেতে চলে আসবে, মিশ্রণের হচ্ছে
মিশ্রণ মানে কোষে দেখি 12তে চলে আসবে। কোষে দেখি 12-র এই 11 দাগের অঙ্কটা, এইটা এই 11 দাগের অঙ্কটা, এটা প্রায় প্রত্যেকটা স্কুলে এসেছে, এটা ভালো করে করবে। তো লিখবে, ধরা যাক প্রাথমিক শরবতের পরিমাণ হচ্ছে x একক, তা থেকে y একক শরবত তুলে y একক জল ঢালা হলো, আর শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। অতএব x একক শরবতে সিরাপের পরিমাণ হবে 5x/7 একক আর জলের পরিমাণ 2x/7 একক। আবার y একক শরবত যেটা তুলে নেওয়া হয়েছে তাতে সিরাপের পরিমাণ 5y/7 আর জলের পরিমাণ 2y/7। এবার x একক শরবত থেকে y একক শরবত তুলে নেওয়া হলো, তাহলে অবশিষ্ট শরবতের পরিমাণ হচ্ছে 5x/7 - 5y/7। তো সেখান থেকে আমরা এটা পাবো 5x - 5y/7 একক, আর জলের পরিমাণ এইভাবে বিয়োগ করে জল দুটো 2x - 2y/7 একক। আবার y একক জল ঢালা হলো, তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ এটাই থাকবে, জলের পরিমাণ হবে 2x - 2y/7 প্লাস y একক। তো সেটা যোগ বিয়োগ করে হচ্ছে 2x + 5y/7 একক। এবার প্রশ্নানুসারে বলেছে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান, তার মানে সিরাপের পরিমাণ সমান হচ্ছে জলের পরিমাণ। তো 7 7 কেটে দিলে এবার সদৃশ পদগুলো এক জায়গায় করলে হবে 3x = 10y, তার মানে y = 3x/10। তাহলে মোট শরবতে 3/10 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এবারে 3-এ আসছি। 3-এতে দিয়েছে গসাগু নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, 3-এর যে গসাগু নির্ণয় করতে দিয়েছে এটা আছে কোষে দেখি 14তে। তোমাদের কোষে দেখি 14তে 3-এর এই যে 12 দাগের এই অঙ্কটা, এই যে x³ 3x², এই যে এই অঙ্কটা দিয়েছে। আচ্ছা, এটা তাহলে আমরা কিভাবে করব? তো x³ - 3x² - 10x, x কমন নিলে হবে x × x² - 3x - 10। 10 মানে 5 দুগুণে 10, আর 5 থেকে 2 বিয়োগ হলে হবে 3। তাহলে এটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করবে তো করে সেখান থেকে আমরা পাবো x × x + 2 × x - 5। ঠিক সে একইভাবে x³ + 6x² + 8x, এখান থেকে x কমন নিলে হবে x × x² + 6x + 8। 8 মানে হচ্ছে 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে 6 হয়। তো সেই জন্য x² + 4x + 2x + 8 লিখবে। তো সেখান থেকে আমরা পাচ্ছি x × x + 4 × x + 2। তৃতীয় যে সংখ্যামালা x⁴ - 5x³ - 14x², তো এখান থেকে x² কমন নিলে হবে x² × x² - 5x - 14। তো 7 দুগুণে 14, আর 7 থেকে 2 বিয়োগ দিলে হয় 5, তাই লিখবো x² - 7x + 2x - 14। তো সেখান থেকে পাবো x² × x - 7 × x + 2। তাহলে সবার মধ্যে কমন হচ্ছে x × x + 2, তাই নির্ণয় গসাগু x × x + 2। অথবাতে আছে লসাগু নির্ণয় করো। আচ্ছা, লসাগু নির্ণয় করো যেটা, সেটাও কোষে দেখি 14-ই 5-এর দাগের 4-এর অঙ্কটা, এই অঙ্কটা দিয়েছে। তাহলে প্রথমে সংখ্যামালাটা লিখবে এইভাবে, লিখে একটু সাজিয়ে নেবে, a² + 2ab + b² আর -c² রাখবে। তো সেখান থেকে আসছি a + b² - c²। তো a² - b² এর সূত্রে গেলে a + b + c × a + b - c। দ্বিতীয় যে সংখ্যামালা c² + a² - b² + 2ca, এটাকে একটু সাজিয়ে নিলে আমরা পাবো c² + 2ca + a² - b²। তো এখান থেকে পাচ্ছি c + a² - b², তার মানে c + a + b আর c + a - b। তো একটু সাজিয়ে নিলাম, a + b + c করে নিলাম, আর এটা a - b + c। তৃতীয় সংখ্যামালা যেটা b² + c² - a² + 2bc, তো এটা লিখলাম b² + 2bc + c² - a²। তো এখান থেকে লিখলাম b + c² - a²। তো এখান থেকে আমরা পাচ্ছি a + b + c আর b + c - c। তাহলে সবার মধ্যে কমন a + b + c লিখে বাকি যেগুলো আছে সব লিখে দিলে তাহলে নির্ণয় লসাগু হচ্ছে a + b + c × a + b - c × a - b + c আর × b + c - a। 4-এ আছে সরলতম আকারে বিশ্লেষণ করো। আচ্ছা, তোমাদের 4-এ যেটা প্রথম আছে সরলতম আকারে যে বিশ্লেষণটা রয়েছে সেটা কোষে দেখি 15-তে 15-3-এর 6-এরটা, এই অঙ্কটা দিয়েছে। 3-এর 6-এরটা দিয়েছে। তো প্রথমে অঙ্কটা লিখে নেবে। এবার আমরা প্রথম দুটো পদ নেব। তো এটা যেহেতু x + 1, এটা x - 1 আর x + 1 আছে, তো এইভাবে লসাগু করে
লিখবো। লিখলে এখান থেকে আমরা এটা একটা সূত্রে চলে এলাম, এক্স স্কোয়ার প্লাস 1, এখানে ওপরে দুটো এক্স যোগ হয়ে 2x পেলাম। আবার এই দুটোকে আমরা যোগ করবো এইভাবে। তো এটাও দেখছো এক্স স্কোয়ার প্লাস -1 আর এটা এক্স স্কোয়ার প্লাস 1, তো সেখান থেকে আমরা পাবো x⁴ -1 আর এটা গুণ করে বার করে 2x কেটে গেল, এটা হচ্ছে 4x³ বাই x⁴ -1 আর এটা লিখে আসবে প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। তো এখান থেকে 4x³ কমন নিয়ে এইভাবে লিখবে। এবার আমরা বন্ধনীর ভেতরে যোগ করে নিলে এটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 4x³ এখান থেকে পাচ্ছি 2x⁴, তাহলে 4x³ ইন্টু 2x⁴ বাই x⁴ -1। তার মানে এই দুটো গুণ করলে 4 দুগুণে 8 আর এদের সূচক দুটো যোগ করলে x⁷, তাহলে 8x⁷ বাই x⁴ -1। আচ্ছা, ওর অথবাতে একটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করোটা আছে কোষে দেখি 13.2 1-এর দাগের 16 দাগের অঙ্কটা, এই অঙ্কটা দিয়েছে। তো এখানে আমরা প্রথমে লিখে অঙ্কটা লিখে এবার এইটাকে ভেঙে নেবে। তাহলে এটাকে ভাঙলে হবে এখানে 6a + b² প্লাস 5a + b ইন্টু a - b মাইনাস 6a - b হোল স্কোয়ার। এবার a + b সমান x আর a - b সমান y ধরলে হবে 6x² প্লাস 5xy মাইনাস 6y²। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, 6 6 36 হয়, আবার 4 9 36 হয়, আর 9 থেকে 4 বিয়োগ দিলে 5 হয়। তো এই দুটোর মধ্যে থেকে 3x কমন নিলে হবে 3x ইন্টু 2x প্লাস 3y, আর এর মধ্যে থেকে -2y কমন নিলে হবে 2x প্লাস 3y। আবার এই দুটো কমন নিলে এখানে আমরা এটা পাবো। এবার যেখানে x আছে a + b লিখে দেবে, আর যেখানে y আছে a - b লিখে দেবে। দিলে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করে পাবো a + 5b আর এখান থেকে পাবো 5a - b। আচ্ছা, এবারে 5-এর দাগেতে দুটো উপপাদ্য দিয়েছে। তো প্রথম যে উপপাদ্যটা আছে সেটা আমাদের বইয়ের 92 পাতাতে রয়েছে, আর অথবা যেটা উপপাদ্য সেটা আমাদের বইয়ের 75 পাতায় রয়েছে। তাহলে উপপাদ্যটা বলেছে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এই যে দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। এটা হচ্ছে 93 পাতা হবে, 93 পাতার এটা যে দুটি ত্রিভুজের কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, এই অঙ্কটা। তাহলে প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি। এবার প্রামাণ্য হচ্ছে ত্রিভুজের এবিসি সমান পরিমাপের দুটি কোণ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এবি সমান এসি। তো এই ছবিটা এইভাবে এঁকে নেবে। এবার অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, এই যেটা অঙ্কন করলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল এবিডি আর এসিডি। তাহলে এদের মধ্যে বি কোণ সমান সি কোণ, কারণ এডি বিএসির সমদ্বিখণ্ডক বিএডি কোণ সমান হচ্ছে সিএডি কোণ, এই দুটো কোণ সমান। এডি হচ্ছে সাধারণ বাহু আর এবিডি কোণ আর এসিডি কোণ এটা প্রদত্ত, এই দুটো কোণ সমান, এটা প্রদত্ত, আর এই কোণটা এর সমান এইটা, যেহেতু এডি হচ্ছে সমদ্বিখণ্ডক এই কোণের, আর এডি হচ্ছে সাধারণ বাহু দুটো ত্রিভুজের। তাই ত্রিভুজ দুটি সর্বসম, অতএব এবি সমান এসি। ত্রিভুজের কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, প্রমাণিত। আর অথবাতে রয়েছে, এটা 75 পেজে রয়েছে। এই যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, তাহলে প্রদত্ত হচ্ছে এবি এবং সিডি দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপরীত কোণ এওডি বিওসি আর এওসি বিওডি উৎপন্ন হয়েছে। এওডি বিওসি আর এওসি বিওডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এওডি কোণ সমান বিওসি এবং এওসি সমান বিওডি। তাহলে এওডি প্লাস এওসি, এই যে এওডি মানে এই দুটো কোণ, যেহেতু সিডি সরলরেখার ওপর ওয়ের রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আবার এওসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, এখানে এবি সরলরেখার ওপরে ওসি দণ্ডায়মান হয়ে সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এটা স্বতঃসিদ্ধ।
তাহলে দুটো সমান হলো, সুতরাং এওডি কোণ সমান বিওসি, উভয় দিক থেকে এওসি বিয়োগ করে পাই। আবার একইভাবে লিখতে পারি বিওসি কোণ সমান বিওডি 180 ডিগ্রি। সিডি সরলরেখার ওপরে অভিরশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি দুই সমকোণ। আবার কোণ বিওসি সমান কোণ এওসি 180 ডিগ্রি। এবি সরলরেখার ওপরে, এই যে এবি সরলরেখার ওপরে এওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান কোণ বিওসি প্লাস এওসি। সুতরাং কোণ এওসি সমান কোণ বিওডি, উভয় দিক থেকে বিওসি বিয়োগ করে পাই। তাহলে পেলাম এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ এওডি সমান কোণ বিওসি এবং কোণ এওসি সমান কোণ বিওডি প্রমাণিত। 6 দাগে দুটো প্রয়োগ আছে। প্রথম প্রয়োগটা বলেছে যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে এসি প্লাস সিডি সমান এবি। তো প্রদত্ত হচ্ছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে এই যে ডি বিন্দুতে ছেদ করেছে। এই ছবিটা এঁকে নেবে এইভাবে, প্রামাণ্য এসি প্লাস সিডি সমান এবি। অঙ্কন হচ্ছে ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই লম্ব অঙ্কন করা হলে, এটা লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এবি হচ্ছে অতিভুজ। তাহলে বিসিএ এই কোণটা 90 ডিগ্রি আর বিসি সমান এসি, যেহেতু সমকোণী সমদ্বিবাহু, এবং কোণ সিএবি সমান হচ্ছে এ বি সি সমান 45 ডিগ্রি। এখন ডিসিএ, এই যে ডিসিএ এই ত্রিভুজ আর ডিইএ এই ত্রিভুজের কোণ ডিসিএ সমান হচ্ছে কোণ ডিইএ, ডিসিএ সমান হচ্ছে কোণ ডিইএ, দুটোই 90 ডিগ্রি। আবার কোণ ডিএসি আর ডিএই সমান, যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক এডি আর এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে ডিসিএ ত্রিভুজ আর ডিইএ ত্রিভুজ সর্বসম এএস অনুযায়ী। অতএব সিডি সমান হচ্ছে ডিই এবং এসি সমান হচ্ছে এই। সর্বসম ত্রিভুজে দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য দুটি সমান হয়। এখন বিডিই ত্রিভুজ, এই যে বিডিই এই ত্রিভুজের কোণ ডিইবি হচ্ছে 90 ডিগ্রি অঙ্কন অনুসারে, আর ডিবিই এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ বিডিই এই কোণটা 180 মাইনাস ডিইবি মাইনাস ডিবিই, যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 180 মাইনাস 90 মাইনাস 45 সমান হচ্ছে 45। তাহলে অতএব ত্রিভুজ বিডিই এর কোণ ডিবিই সমান হচ্ছে বিডিই, প্রত্যেকে 45 ডিগ্রি, অতএব ডিই সমান বি। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহু দুটো দৈর্ঘ্য সমান হয়। এখন এসি প্লাস সিডি সমান এই প্লাস ডি আর সমান হচ্ছে এই প্লাস বি সমান এবি, প্রমাণিত। ওর অথবাতে রয়েছে দুটি সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও এক্স আর ওয়াই যথাক্রমে এওডি আর বিওসি এর সমদ্বিখণ্ডক, প্রমাণ করো যে ও এক্স আর ওয়াই একই সরলরেখায় অবস্থিত। তো এরকম একটা ছবি আঁকবে। তো প্রদত্ত হচ্ছে এবি আর সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও ডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ও এক্স আর বিওসি এর সমদ্বিখণ্ডক হলো ও ওয়াই। প্রমাণ করতে হবে যে ও এক্স আর ওয়াই একই সরলরেখা আছে, মানে এক্স ও ওয়াই হচ্ছে সমরেখ। এবারে প্রমাণ হচ্ছে কোণ এওডি এর সমদ্বিখণ্ডক যেহেতু ও এক্স, তাই কোণ এও এক্স সমান হচ্ছে কোণ ডিও এক্স বা এওডি সমান হচ্ছে 2 DOX, এটা 1 নম্বর। আবার কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক ও ওয়াই, তাই সিও ওয়াই সমান বিও ওয়াই, অতএব কোণ বিওসি সমান 2 CO ওয়াই, এটা 2 নম্বর। এবারে আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন দুজোড়া বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান হয়। তো এক্ষেত্রে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অতএব এওটি সমান বিওসি। তো এটার জায়গায় আমরা লিখতে পারি এই যে এওটি সমান 2 DOX আর 2 COY, এই দুটো আমরা লিখতে পারি 1 ও 2 থেকে পাওয়া যায়। তাহলে কোণ DOX সমান কোণ হলো COY, এটা 3 নম্বর। এবার আমরা জানি একটা সরলরেখার উপরে কোনো বিন্দুতে একটা রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান হয়। এক্ষেত্রে সিডির সরলরেখার ওপরে ও বিন্দুতে ও এর রশ্মি দণ্ডায়মান, অতএব কোণ এওডি প্লাস কোণ এওসি সমান 180।
তাহলে কোণ AOX প্লাস কোণ DOX প্লাস কোণ AOC সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু DOX কোণ সমান COY, তাই আমি এটার বদলে লিখতে পারি COY সমান এই তিনটে কোণের সমষ্টি সমান 180। অতএব কোণ AOX প্লাস কোণ AOY সমান 180। যেহেতু কোণ AOY সমান কোণ COY প্লাস AOC, এই দুটো জায়গায় আমরা লিখতে পারি কোণ AOY। অতএব OX এবং OY সরলরেখা অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ X ও Y সমরেখ। যেহেতু দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে, তাই প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো।